প্রিয় ছাত্রীরা, দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে আজ আমরা পড়ব আমাদের পাঠ্য বইয়ের অন্তর্গত ভারতবর্ষ গল্পটি। এই গল্পটি সৈয়দ মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে গৃহীত। গল্পের প্রেক্ষাপট স্বাধীনতা পরবর্তী গ্রামীণ বাংলা, রাঢ় বাংলা আরো ভালো করে বলতে গেলে। আমাদের দেশ তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সুতরাং ধর্মীয় ভেদাভেদ আমাদের দেশে থাকা উচিত নয়। কিন্তু এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসবাস করেও আমরা যে কতখানি ধর্মান্ধ তার প্রমাণ এই গল্পের প্রতিটি ছত্রে লেখক ফুটিয়ে তুলেছেন। আগেই বললাম গল্পের প্রেক্ষাপট রাঢ় বাংলা। রাঢ় বাংলার একটা গ্রামীণ অঞ্চলের কথা বলা হচ্ছে। পিচ রাস্তার ধারে একটা ছোট্ট বাজার, সেই বাজারটাকেই বলা যায় এই অঞ্চলের প্রাণ কেন্দ্র। শীতকাল, সে বছর খুব ঠান্ডা পড়েছে, আর তার সঙ্গে শুরু হয়েছে অকাল বর্ষণ। একে ঠান্ডা, তাই বৃষ্টি, সুতরাং বেশ জাঁকালো রকমের ঠান্ডা পড়েছে। এই ধরনের বৃষ্টিতে, মানে এই ঠান্ডার বৃষ্টিকে গ্রামীণ অঞ্চলে পৌষে বাদলা বলা হয়। আর যারা লেখাপড়া জানে না, উচ্চারণে আড়ষ্টতা আছে, তারা একে বলে ডাওর। আর এই আবহাওয়ায় যদি ঝোড়ো হাওয়া যুক্ত হয় তবে তাকে বলে ফাঁপি। তো সেবার আবহাওয়া এই ফাঁপি হয়ে পড়ল। কিছুদিন পরেই ধান কাটবার মরশুম, কিন্তু প্রচন্ড বৃষ্টিতে ধানের খুব ক্ষতি হচ্ছে। বেশিরভাগ মানুষই চাষি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে একটা বৃষ্টি মুক্ত রৌদ্রোজ্জ্বল দিনের জন্য, কিন্তু রোদের মুখ দেখা যাচ্ছে না। গ্রামীণ বাংলায় একটা প্রবাদ আছে, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ যদি এই বর্ষা বা বর্ষণ শনিবারে শুরু হয় সেটা 7 দিন থাকবে, মঙ্গলবারে শুরু হলে 5 দিন থাকবে, যদি বুধবারে শুরু হয় তাহলে 3 দিন থাকবে, আর অন্য সব দিনে যদি শুরু হয় দিনের দিনই শেষ হয়ে যাবে। তো সেবার কবে থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে তার হিসেব যদিও কেউ রাখিনি, কিন্তু বেশ কদিন হলো বৃষ্টি চলছে। আগেই বললাম গ্রামের প্রাণকেন্দ্র একটা ছোট বাজার। গ্রামে কোনো বিদ্যুৎ নেই, কিন্তু বাজার এলাকায় বিদ্যুৎ আছে। সেখানে চালের মেশিন, গম ভাঙাবার মেশিন, তারপরে বিভিন্ন রকমের, মানে ওইখানেই চায়ের দোকান, ভালো একটা বাজার বসে। আর আশেপাশের গ্রাম থেকে লোকজন এসে এই জায়গাটাকে রাত্রির প্রায় 9টা পর্যন্ত জমজমাট করে রাখে। বৃষ্টি, চাষের কাজ নেই, মানুষের কাজ নেই, সুতরাং গ্রামের চায়ের দোকানে, বাজার অঞ্চলের চায়ের দোকান, সেখানেই লোকের ভিড়, সেখানে তারা বসে থাকে। নিস্তরঙ্গ গ্রামীণ জীবন, সুতরাং যে কোনো একটা বিষয় নিয়েই আলোচনা, তর্ক একটা তুমুল আকার নিয়ে নেয়। সেটা দেশের কথাই হোক, নেতাদের গতি প্রকৃতিই হোক, আর গ্রামের কোনো ব্যক্তি তার কেন্দ্রস্থলে থাকুক, মোট কথা যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা। নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে এটাই একটা বৈচিত্র্য। এবার যতই আলোচনা জমে ওঠে তত চায়ের দোকানের মালিকের ভালো, তার বিক্রি বাটা বাড়ে। যদিও চাষের মরশুম, ধানের মরশুম, ফলত সবাই কিন্তু ধারেতেই খাচ্ছে যা কিনছে। হ্যাঁ, যে বৃষ্টি কমলে পরে, ধান কাটা হলে পরেতে সবার পয়সা দেওয়া হবে। তো এইরকম একটা পরিস্থিতিতে একদিন দেখা গেল বৃষ্টির মধ্যেই চায়ের দোকানে এসে হাজির হলো এক থুরথুরে বুড়ি।
সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, কোমর ভাঙা ভেঙে গেছে, নিচু হয়ে চলে, হাতে একটা লাঠি আর একটা কুড়ি। সে এসে ওই চায়ের দোকানে উঠলো। তাকে দেখেই আলোচনাটা থেমে গেল, সকলে তার দিকে মনোযোগ দিল যে বুড়িমা কোত্থেকে এসছো। বুড়ি কারো কোনো কথার উত্তরই দিল না, দোকানের কাছ থেকে চা চাইল। চাটা খেয়ে সে তার শতচ্ছিন্ন পুঁজিটা খুললো, খুলে চায়ের দামটা দোকানিকে দিয়ে দিল। লোকেরা আবার প্রশ্ন করলো বুড়ি কোত্থেকে এসছো, কোথায় যাবে। বুড়ি কোনো ভাবে উত্তর তো দিলই না, উল্টো যারা জিজ্ঞেস করছিল তাদের বেশ গালিগালাজ করলো। করে আবার দোকান থেকে নেমে তরবার করে হাঁটতে হাঁটতে খানিকটা দূরে একটা গাছের নিচে, গাছের গুড়ি নিচটাতে যেখানটায় একটা বড় খোদল মতো হয়ে আছে গাছের গুড়িতে, সেখানটায় গিয়ে বসলো। বলে খোদলে পিঠটা রেখে একটু আরাম করে হেলান দিয়ে বসলো, চোখ বন্ধ করে বসলো। এদিকে বৃষ্টি পড়ছে। লোকেরা বরাবরই করলো এই বৃষ্টির মধ্যে এখানে কেন গেল, এর চাইতে বারোয়ারি তলায়, মানে যেখানে সবাই সন্ধ্যেবেলা আড্ডা ফাড্ডা মারি আর কি, সেখানটা তবুও ছায়া টাওয়া আছে একটুখানি, যাতে বৃষ্টির থেকে বাঁচতে পারা যাবে, যে কেন এখানে গেল না। কিন্তু বুড়িকে কি আর কি বলতে যাবে, সে এমনিতেই তো গালিগালাজ করছে। যাই হোক, কয়েকদিন পর এই ঘটনার দিন 2-3 দিন পরেতে হঠাৎ করে একদিন মেঘ কেটে গেল, রোদ্দুর দেখা গেল। সকলেই খুব খুশি, রোদ উঠেছে। কিন্তু একটা ব্যাপার হলো, চায়ের দোকানে যারা এসে ভিড় জমিয়েছিল তারা দেখতে পেল সেই গাছের গুড়ির খোদলে পিঠ দিয়ে সেই বুড়ি শুয়ে আছে, একদম নিথর, একটুও নড়ছে না। বেশ বেলা হলো, তখনও বুড়িকে উঠতে না দেখে লোকের সন্দেহ হলো। চাওয়ালা বলল মনে হয় বুড়ি মরেই গেছে। 2-1 সাহস করে এগিয়ে গিয়ে গায়ে হাত দিয়ে দেখলো, গা একদম ঠান্ডা। তখন তারা ধরে নিল বুড়ি মরে গেছে। এখন অত বৃষ্টির মধ্যে কবে কখন মরেছে তারা হিসেব কে রাখছে। লোকের যেটা ভয় হলো, বুড়ি তো কোত্থেকে এসেছে কেউ জানে না, কিন্তু তার যদি একটা সৎকারের ব্যবস্থা করা না হয় তাহলে প্রতি বুঝতে হতো 2 দিন পরেই পচে উঠবে, এবং পচে উঠলে পরেতেই শকুন, চিল, কুকুর, শিয়াল কামড়াকামড়ি করবে, একটা গন্ধ বেরোবে। সুতরাং তারা ঠিক করলো বেওয়ারিশ মৃতদেহ, সুতরাং থানায় খবর দিতে হবে। এবার থানা তো গ্রাম থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু হাতের সামনে নয়, যাওয়াটাও শক্ত। গ্রামে একজন চৌকিদার আছে, সবাই চৌকিদারকে ডাকলো। চৌকিদার এসে ব্যাপারটা দেখলো, দেখে সে দেখলো মহাবিপদ। এখন যদি এত দূর আমাকে সাইকেল চালিয়ে গিয়ে খবর দিতে হবে, সেখান থেকে কখন বড়বাবু আসবে জেগে বসে থাকতে হবে। অত হ্যাপা না করে সে বুদ্ধি দিল যে কখন মরেকে ঠিক নেই, এখান থেকে এখন চৌকিদারকে থানায় খবর দিতে যাওয়া, তার দারোগাবাবু কখন আসবে, ততক্ষণে পচা মানে মরা মৃতদেহ পচে গিয়ে গন্ধ বেরোবে। তার চাইতে কিছু করবার দরকার নেই, নদীতে গিয়ে নদীর জলে ফেলে দিয়ে এসো, ও যা হয় একটা গতি হয়ে যাবে। সে তো নিজে বাঁচার জন্য বেশ বলে দিল। গ্রামের লোকেরাও দেখলো তারা চৌকিদার সাহেব একদিকে ঠিক কথাই বলছে, কারণ কথাই বলে পুলিশে ছুঁড়ে 18 গা, কি বাবা ঝামেলায় পড়তে যায়, যাকে চল। তারা কি করলো, তারা বাঁশ দিয়ে চ্যাংদোলা মানে হচ্ছে ওই 4টে বাঁশ আড়াআড়ি করে লাগিয়ে সেই বাঁশের দুটো দিকেতে ওই বুড়ির হাত পা বেঁধে, একদিকে 2 হাত একদিকে 2 পা বেঁধে আর নিচে একটা সাপোর্ট দিয়ে ওই চ্যাংদোলাটাকে ধরে তারা নিয়ে চলল। নদী খানিকটা দূরে, কিন্তু তখন নদীতে জল নেই, মোটামুটি চড়া বালি দেখা যাচ্ছে। সেই তপ্ত বালির ওপরে বুড়িকে চ্যাংদোলাটা সেখানে তারা ফেলে দিয়ে চলে গেল। চকচকের বালির ওপরেতে বুড়ির মৃতদেহ তপ্ত রোদে পড়ে থাকলো। ফিরে এসে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে রইল কখন আকাশে চিল শকুনের দেখা মেলে, কারণ মৃতদেহ ওখানে পড়ে আছে, জল তো ওদিকে নেই, এবার শকুন চিলকে নামবে সেখানেতে। কিন্তু এইটা সকালের ঘটনা। বিকেলের দিকে একটা মজা হলো। কি মজা? আবার লোকেরা চায়ের দোকানে আড্ডা মারছে। দেখা গেল কয়েকজন লোক
একটা চ্যাংদোলা নিয়ে আসছে। কাছাকাছি আজকে দেখা গেল কয়েকজন মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা ওই চ্যাংদোলা করে সকালে সেই বুড়ির মরাটাকেই নিয়ে আসছে। এবার যারা ফেলতে গেছিল সকালবেলা তারা সবাই হিন্দু, তারা বেশ রেগে গেল। কাছাকাছি ওরা আসতে জিজ্ঞেস করলো কি ব্যাপার। তখন তাদের যিনি প্রধান, সামনে যিনি আছেন, তিনি বললেন যে আরে আমি আজকে যখন সকালবেলা, গ্রামের যিনি মোল্লা সাহেব, তিনি বললেন আমি যখন আজকে সকালবেলা যাচ্ছিলাম এখান থেকে বাস ধরবো বলে শহরে যাব, আমার মামলার কাজ ছিল, তো তখনই বোধহয় বুড়ি মারা যাচ্ছিল, কারণ তাকে তখন আমি কলমা পাঠ করতে শুনেছি। এবার আমি তো আর বুঝতে পারি যে যখন মারা যাবে তখন আমি দাঁড়িয়ে দেখতাম, ফিরে এসে শুনি এই ব্যাপার। তো আমরা থাকতে তার মৃতদেহটা করে ওখানে পড়ে থাকবে, না 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 না, আমরা কবরে দেবো, কবরের ব্যবস্থা করছি, তাই ওকে নিয়ে এসছি। গন্ডগোল শুনে গ্রামের যিনি পুরোহিত মশাই, তিনি মুখ বাড়িয়েছেন। তিনি শুনে বললেন অসম্ভব কথা, হতেই পারে না। সকালবেলা ওর সঙ্গে আমিও একই বাসে যাচ্ছিলাম, আমি পরিষ্কার শুনেছি ওকে শিহরি বলবার জন্য শিহরি শিহরি বলছিল। এবারে একটা ঘটনা আমরা সবাই জানি, আজ স্বাধীনতার এতদিন পরেও এই হিন্দু মুসলমান ভেদাভেদটা না একটা ক্রনিক অসুখের মতো আমাদের ঘাড়ে চেপে বসে আছে, যেটা থেকে আমরা বেরোতে পারি না। বিশেষ করে গ্রাম অঞ্চলে যেখানে শিক্ষার অভাব রয়েছে, সেখানে ব্যাপারটা দৃষ্টিগত রকমের খারাপ। তো এরা সকালবেলা গিয়ে ফেলে এসছে, এখন ওরা বলছে না এ মুসলমান, সুতরাং ব্যাপারটা তাকে প্রেস্টিজিয়াস হয়ে গেছে হঠাৎ করে। ওই গ্রামের যিনি পুরোহিত মশাই, তাকে সাপোর্ট করবার জন্য গ্রামের নাপিত হয়ে গিয়ে এলো। সে বললো হ্যাঁ হ্যাঁ, আমি আজ সকালবেলা কাল যখন দেখতে এসেছিলাম ওই বটতলের ওখানটায় বসবো বলে, ওই খুঁড়ো কর্ম সবাইকে করে দেবো, ওখানে বসবো বলে এসেছিলাম, দেখলাম বসা যাবে না, চলে যাচ্ছি। তখন আমিও শুনেছি বুড়িকে ঠাকুরের নাম জপ করতে। এই নিয়ে একটা কথা কাটাকাটি। এবার দুপক্ষেই কিছু রক্তটা মানুষ থাকে, তো তারাই প্রথম ঝামেলা শুরু করলো। এ বললো খবরদার বাজে কথা বলবে না, ও বললো সাহায্য একদম বাজে কথা নয়। এই করতে করতে কি হলো, ঝামেলাটা বেড়ে গেল। মাঝখানে যে পিচ রাস্তা, সেই পিচ রাস্তার উপরেতে চ্যাংদোলা সমেত বুড়ির মৃতদেহ পড়ে থাকলো, আর দুধারে দুপক্ষ দাঁড়িয়ে গেল, ঝগড়া কাজিয়া চলছে। আস্তে আস্তে যখন সমস্যাটা ঝগড়া যত বাড়তে লাগলো, তখন দেখা গেল গ্রাম থেকে কি করে যেন খবর পেয়ে লোকজন চলে আসছে। তারা কিছু হিন্দু, কিছু মুসলমান, আর প্রত্যেকেরই হাতে কিন্তু কিছু না কিছু অস্ত্র রয়েছে, সেটা লাঠি সোটাই হোক, ভাঙা বোতলই হোক, কিছু না কিছু লোহার রড হোক, কিছু হাতে রয়েছে। এতক্ষণে খবর পেয়ে চৌকিদারও এসছে। গ্রামে শান্তি বজায় রাখা তার কাজ, কিন্তু এই যুযুধান দুপক্ষের মধ্যে সে কি করবে ঠিক করতে পারছে না। সুতরাং সে একদম বুড়ির মৃতদেহের সামনে দাঁড়িয়ে আছে। যেদিকে গন্ডগোল বেশি হচ্ছে, যে হিন্দুদের দিকে হচ্ছে হাতের লাঠিটা সেদিকে ঠুকছে একবার, যে এদিকে হচ্ছে হাতের লাঠিটা একবার ওদিকে ঠুকছে। এখন এইভাবে কতক্ষণ যে যুযুধান দুপক্ষকে সে ঠেকিয়ে রাখতে পারতো এটা বলা মুশকিল, কারণ ঝামেলাটা ক্রমশই বেড়ে যাচ্ছে। দুপক্ষ থেকেই কিছু কিছু কথা উড়ে আসছে, দুপক্ষই একবার করে হুঙ্কার দিয়ে উঠছে। এবার চৌকিদারকে দেখে ভয়েতেই হোক, বা তখনও পর্যন্ত সেই বলে না বারুদের স্তূপে অগ্নিস্ফুলিঙ্গেও, সেই অগ্নিস্ফুলিঙ্গের কাজটা হয়তো তখনও হয়ে ওঠেনি, যে কারণে মারপিটটা শুরু হয়ে যায়নি। চৌকিদার মনে মনে প্রমাদ গুনছে, সে ভাবছে বাবা এত ঝামেলা না করে থানায় খবর পেয়েই রাখা শুরু যেত। ঠিক এইরকম পরিস্থিতি, মারামারি শুরু হয়ে যাবে আর কি। এই পরিস্থিতিতে হঠাৎ দেখা গেল বুড়ির মৃতদেহটা নড়ছে। ব্যাপারটা ভালো করে বোঝো, যাকে নিয়ে এত কাণ্ড, একবার জলে ফেলে দিয়ে চড়ায় ফেলে দিয়ে আসা হয়েছে, একবার তাকে তুলে আনা হয়েছে, এবং তাকে নিয়ে মারপিট লেগে গেল প্রায়, সেই মৃতদেহ হঠাৎ নড়ছে। ফলত মুহূর্তের মধ্যে এই ঝগড়া বা মারামারির যে একটা আবহাওয়া তৈরি হয়েছিল, সেটা মুহূর্তের মধ্যে বিস্ময়ে পাল্টে গেল।
প্রত্যেকেই বিস্মিত, সকলেরই চোখ বুড়ির দিকে। এইবারে বুড়ি আস্তে আস্তে উঠে বসল। এতক্ষণে চৌকিদার সাহস পেয়ে জিজ্ঞেস করলো, বুড়িমা তুমি মরনি? দুধারের লোকও জিজ্ঞেস করলো, তুমি মরনি বুড়িমা? এবারে বুড়ি খুব রেগে গেল, তাদের গালিগালাজ করে বললো, তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক। এবারে দুপক্ষের লোক জিজ্ঞেস করলো, দুধারের লোক, বুড়িমা তুমি হিন্দু না মুসলমান? বুড়ি আরো রেগে গেল, বললো, চোখের মাথা খেয়েছিস? দেখে বুঝতে পারছিস না আমি হিন্দু না মুসলমান? এই বলে সে উঠে দাঁড়ালো। এবার দুধারের দুপক্ষকে দেখে যে বুঝতে পারলো ব্যাপারটা কি হতে পারে, হতে চলেছিল, সে এবারেতে ফোগলা দাঁতে হাসতে আরম্ভ করলো। হাসতে হাসতে সেই লাঠিটা নিয়ে সে আবার এগিয়ে সামনের দিকে এগিয়ে চলতে লাগলো। ভিড় করে থাকা জনতা দুধারে সরে গিয়ে তাকে পথ ছেড়ে দিল। আস্তে আস্তে সেই বুড়ি দূরে মাঠের মধ্যে অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। গল্পটা এখানে শেষ, কিন্তু এখানে লেখক একটা বড় প্রশ্ন আমাদের চোখের সামনে তুলে দিলেন। এই বুড়ি, খেয়াল করে দেখো, গল্পের কোথাও কিন্তু বুড়ির কোনো নাম উল্লেখ করা নেই। তাই এই বুড়িকে আমরা ভারত মাতার অন্তরাত্মা হিসেবে দেখতে পারি। সে দূর দিগন্তে মিলিয়ে গেল, কিন্তু একটা বড় প্রশ্ন জাগিয়ে দিয়ে গেল আমাদের মনে। সেই প্রশ্নটা কি না, ভারতের অন্তরাত্মা ধর্মীয় ভেদাভেদ মানে না, ধর্মের ঊর্ধ্বে উঠে যে মানবতা, সে সেই মানবতার খোঁজ করে বেড়ায়। বুড়ির মৃতদেহ নিয়ে এত কাণ্ড, তার সৎকার করবার জন্য দুপক্ষে এই লাঠালাঠি কাটাকাটি মারামারির উপক্রম কেন? তাহলে এই ব্যাপারটা ভেবে দেখতে হবে তো, কেন এরকম হলো? কারণ আমরা কেউই ধর্ম তো বটে, স্বার্থের ঊর্ধ্বেও নই। এটা শুধুমাত্র একটা জেদাজেদির প্রশ্ন। তোমরাই বলো না, আমি বলছি বুড়ি হিন্দু, তুমি বলছো না বুড়ি মুসলমান, কিন্তু এই যে তর্ক বিতর্ক, এই তর্ক বিতর্কটা তার মৃত্যুর পরে কেন এলো? সে তো বেশ কদিন আগে এসছে, এসে বৃষ্টির মধ্যে গাছের কুটিরে বসছিল। ওই তখন থেকে ওই তাকে বলেনি না না ও হিন্দু, আমাদের কমিউনিটির লোক, আমরা ওকে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। বা ওরাও তো কেউ বলেনি না ও মুসলমান, ওকে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের কমিউনিটিতে থাকার ব্যবস্থা করে দেবো, খাওয়ার ব্যবস্থা করে দেবো। করেছে কেউ? বেঁচে থাকতে যাকে নিয়ে কারো বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, মারা যাবার পরেই মাখা তৈরি হলো কেন? এই প্রশ্নটা তোমরা চিন্তা করবে। পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা হবে। গল্পটা খুব ভালো করে রিডিং করবে, 2 বার 3 বার 4 বার। আজকে আমার পড়ানোর কথা তোমরা শুনলে, এরপর গল্পটা রিডিং করবে, ভালো করে পড়বে, বুঝে বুঝে পড়বে। আর আমি যে প্রশ্নটা জিজ্ঞাসা করলাম সেই প্রশ্নের উত্তরটা প্রত্যেকে মনে মনে খুঁজে রাখবে। পরের ক্লাসে আমি যখন এটা আলোচনা করব তখন মিলিয়ে দেখতে পারবে তোমাদের মনোভাবের সঙ্গে আমি যেটা বলতে চাইছি সেটা মিলল কিনা। কেমন? সুস্থ থাকো, ভালো থাকো, বাড়ি থেকে একেবারেই বেরোবে না, আর এই সময়টা মোটেই অবহেলা করে নষ্ট করবে না, মন দিয়ে পড়াশোনা করো।